এরদোগান ম্যাক্রো দ্বন্দ্ব সংকটে ফেলেছে ন্যাটোকে, অভিযান থেকে সরে দাঁড়িয়েছে ফ্রান্স। কানাডার প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় সশস্ত্র সেনা সদস্য আটক। পশ্চিম তীর মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে হামাস। চীনকে মুছে ফেলার প্রচ্ছন্ন হুমকি মোদির, মোদিকে পাল্টা ধমক দিল চীন। থামছেই না নেপাল, এবার উত্তরখণ্ড সীমান্তে 4 নতুন আউটপোস্ট। ভারতের রাজত্ব শুধু বাংলাদেশ সীমান্তেই। বাংলাদেশে চীনের ভ্যাকসিন পরীক্ষার প্রস্তাব, আগ্রহী ঢাকা, হিংসাত্মক সংবাদ ভারতীয় মিডিয়ায়। ফ্রান্সকে ক্ষমা চাইতে বলল তুরস্ক। ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে আমিরাতের 42টি কোম্পানির চুক্তি সই। বাংলাদেশের অধীনে আসতে চায় মেঘালয়ের 4 গ্রাম। রাশিয়ার গোয়েন্দা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান পেলোসির। লাদাখ ইস্যুতে ভারতের পাশে জাপান। ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ, নতুন দায়িত্ব পাচ্ছেন জ্যাক ক্যাস্টেক্স। এবং সবশেষে থাকছে ইরানের তেল ট্যাঙ্কার জব্দের নির্দেশ যুক্তরাষ্ট্রের। ন্যাটো প্রসঙ্গে ইউরোপের দেশগুলোর মধ্যে বিভক্তি এখন প্রকাশ্যে। ফ্রান্স ও জার্মানি সহ পশ্চিম ইউরোপের দেশগুলো বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করলেও পূর্ব ইউরোপের দেশগুলো ন্যাটোর প্রতি এখনো আস্থাশীল। স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচাক গত বছর বার্লিন সফরের সময় ন্যাটোতে কোনো বিভক্তি বা সংকট নেই বলে মন্তব্য করেন। বরং ম্যাক্রো বরাবরই বিতর্কিত মন্তব্য করে নিজ দেশেই আলোচিত বলে তিনি জানিয়েছিলেন। ফ্রান্স ন্যাটোর সমুদ্র অভিযান থেকে নিজেদের সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে তুরস্কের বিরুদ্ধে এই অভিযোগ তুলে যে তুরস্ক লিবিয়ার বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা মানছে না। ফ্রান্স তুরস্কের সাথে বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়ার পর ন্যাটোর একটি নিরাপত্তা তৎপরতায় তাদের ভূমিকা সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তুরস্ক লিবিয়ার বিরুদ্ধে জারি করা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় অপারেশন সি গার্ডিয়ান নামে সাগরে ন্যাটোর নিরাপত্তা অভিযানে ফ্রান্স এখন অংশ নেবে না। তবে কয়েক সপ্তাহ আগে ফ্রান্স অভিযোগ করে যে তুরস্কের জাহাজ ভূমধ্য সাগরে ফরাসি রণতরীকে লক্ষ্য করে তাদেরকে অস্ত্র তাক করেছে, যে অভিযোগ তুরস্ক জোর সহকারে অস্বীকার করছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও গভর্নর জেনারেল জুলি পায়েন্টের বাসভবনের কাছ থেকে এক সশস্ত্র সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সশস্ত্র সেনা সদস্য কেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এলাকায় প্রবেশ করেছিলেন তা এখনও জানানো হয়নি। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পরিচয়ও প্রকাশ করা হয়নি। কানাডার নিরাপত্তা বাহিনী জানিয়েছে সেনাবাহিনীর ওই সদস্যকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে অটোয়ায় অবস্থিত প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল অফিসিয়াল বাসভবনের খুব কাছাকাছি এলাকায় অবৈধভাবে প্রবেশ করেছিলেন এই সশস্ত্র সেনা সদস্য। পুলিশ এক বিবৃতিতে জানায় সন্দেহভাজন ব্যক্তি বৃহস্পতিবার ভোরবেলায় একটি গাড়ি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ঢুকে পড়েন। তিনি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন। এক পর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে তিনি পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন। কোনো ধরনের অঘটন ছাড়াই তাকে ধরে ফেলে টহল পুলিশ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরায়েলের কবল থেকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে। হামাসের অন্যতম সহপ্রতিষ্ঠাতা এবং শীর্ষ পর্যায়ের নেতা মাহমুদ আল জাহার এই আহ্বান জানান। তিনি বলেন, পশ্চিম তীর মুক্ত করার জন্য ফিলিস্তিনের সমস্ত সংগঠনকে সশস্ত্র সংগ্রামের মতো সফল মডেল অনুসরণ করতে হবে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল যে সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করতে চাইছে তার মোকাবেলায় সশস্ত্র সংগ্রামের কোনো বিকল্প নেই। গত বৃহস্পতিবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাহমুদ আল জাহার বলেন, ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা PLO-কে অবশ্যই ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে অসলো চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং পশ্চিম তীরকে মুক্ত করার জন্য অস্ত্র হাতে তুলে নিতে হবে। হঠাৎ করেই লাদাখ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সীমান্ত চৌকি থেকে সেনা হাসপাতাল ছুটে গিয়েছেন সবখানেই। কথা বলেছেন সেনা কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে। এরপর সামরিক সমাবেশে যোগ দিয়ে চীনের নাম মুখে না এনেই দিলেন প্রচ্ছন্ন হুমকি। বললেন, ইতিহাস সাক্ষী, বিস্তারবাদীরা মুছে গেছে পৃথিবী থেকে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ভারত ও চীনের মধ্যে যোগাযোগ রয়েছে, উত্তেজনা কমানোর উদ্দেশ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। পরিস্থিতি ফের নতুন গতি পেতে পারে এমন কোনো অ্যাকশন থেকে উভয় পক্ষেরই বিরত থাকা উচিত। সরাসরি প্রধানমন্ত্রী মোদী লাদাখ যাত্রা নিয়ে কোনো মন্তব্য করেননি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, কিন্তু কূটনৈতিক মহলের একাংশের মতে 15 জুন গালওয়ানে দুপক্ষের সেনা রক্তক্ষয়ী সংঘর্ষে আবহে যে উত্তেজনা তৈরি হয়েছে, মোদির লাদাখ সফরে তা নতুন মাত্রা পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাদাখ সফরের দিনে ঠিক এই বার্তা এলো বেইজিং এর পক্ষ থেকে। নতুন মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে চাপা উত্তেজনার মাঝে এবার উত্তরখণ্ড সীমান্তে 4টি নতুন বর্ডার আউটপোস্ট বানালো নেপাল। গোয়েন্দা সূত্রে এ সংবাদ পাওয়ার পর পুরো পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি। ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নেপালের সশস্ত্র পুলিশ ফোর্সের ডিআইজি হরিশঙ্কর বুদাথকি উত্তরখণ্ড সীমান্তের উপরে থাকা জুলজিবি, লালি, ডুমলিঙ্গ ও পাঞ্চেশ্বর এলাকায় 4টি বর্ডার আউটপোস্টের উদ্বোধন করেছেন। তারপর থেকে ওই এলাকায় তৎপরতা বেড়েছে নেপালের সীমান্তরক্ষী বাহিনীর। দক্ষিণ এশিয়ার দেশ ভারত, দেশটির সঙ্গে মোট 6টি দেশের সীমান্ত অবস্থিত। বাকি 5টি দেশের সীমান্তে শান্তিপূর্ণ সহমর্মিতা ও সহযোগিতাপূর্ণ মনোভাব থাকলেও সীমান্ত হত্যায় ভারত সবচেয়ে বেশি এগিয়ে বাংলাদেশের সঙ্গে। চিরশত্রু পাকিস্তান সীমান্ত এমন অহেতুক হত্যাযজ্ঞ চালায় না ভারত। এছাড়া চীন, নেপাল, ভুটান, মিয়ানমার সীমান্তেও এমন হত্যার ঘটনা প্রায় শূন্য। সম্প্রতি সীমান্তে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের। দিন দিন যুদ্ধের দিকেই আগাচ্ছে সীমান্ত সমস্যাগুলো। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গেও বিবাদ দীর্ঘদিনের, আর নেপাল তো ভারতের ভূখণ্ড নিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছে। লাদাখে চীনের সঙ্গে যুদ্ধ অবস্থা বিদ্যমান, তবে এত সমস্যার ভিড়ও ভারতের সকল রাজত্ব কেবল বাংলাদেশ সীমান্তেই বিদ্যমান। বারবার আলোচনা ও আশ্বাসের পরও বাংলাদেশ সীমান্তে থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হত্যাযজ্ঞ। বেড়েই চলেছে এই একপেশি হত্যাযজ্ঞ। প্রতিবেশী এই দেশটির সীমান্তরক্ষীর হাতে 2019 সালে রেকর্ড পরিমাণ হত্যাকাণ্ড ঘটে, আর চলতি বছরের শুরুতেই এই হত্যাযজ্ঞ বেড়েছে আশঙ্কাজনকভাবে। গত 6 মাসে সীমান্তে বিএসএফ এর গুলি ও নির্যাতনে বাংলাদেশিদের মৃত্যু সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, 2020 সালের প্রথম 6 মাসে জানুয়ারি থেকে জুন সীমান্তে 25 জন বাংলাদেশি নিহত হয়েছে, যার মধ্যে 21 জনই নিহত হয়েছে বিএসএফ এর গুলিতে। ভারতের সঙ্গে চীন যখন মারমুখী অবস্থানে, তখনই বাংলাদেশে করোনা ভ্যাকসিন পরীক্ষার প্রস্তাব দেয় চীন। করোনার এই মহামারীতে বাংলাদেশও তা নিয়ে আগ্রহ। তবে চীনের এমন প্রস্তাবে জ্বলে উঠেছে ভারতীয় মিডিয়া। তারা বাংলাদেশে চীনের ভ্যাকসিন পরীক্ষা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। ভারতের আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের প্রতি চীনের এই সহযোগিতাকে ভ্যাকসিন পরীক্ষা সফল না হওয়ার ইঙ্গিত দিয়ে বিতর্কিত খবর প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমটি দাবি করেছে, চীনে এখন পর্যন্ত করোনা রোগী না থাকায় বাংলাদেশের 4000 মানুষের উপর ভ্যাকসিন পরীক্ষার প্রস্তাব করেছে, কারণ তারা এখন নিশ্চিত হতে পারেনি পরীক্ষা সফল হবে কিনা। এছাড়া পরীক্ষা সফল না হলে বা রোগীর দেহে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেলে তার দায় কে নেবে বলেও উল্লেখ করেছে তারা। বিশ্লেষকরা বলছে, ভারত হিংসাত্মক মনোভাব থেকেই এই ধরনের সংবাদ প্রকাশ করেছে। যেহেতু চীনের সঙ্গে ভারতের সংঘাত চলছে, আর এদিকে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, এটা নিয়েও হতাশায় ভুগছে দেশটি। তাই বাংলাদেশের প্রতি চীনের সব সহযোগিতা বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে ভারত। ভূমধ্য সাগরে এক ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের বিরুদ্ধে আগ্রাসী আচরণের অভিযোগ তুলেছে ফ্রান্স। সেই অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো ফ্রান্সকে ক্ষমা চাইতে বলছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানানো হয়। মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, জুনের শুরুতে ভূমধ্য সাগরে দুই দেশের নৌযান নিয়ে একটি ঘটনা ঘটে, যার দরুন ন্যাটোর অভিযান থেকে সরে আসে ফ্রান্স। ওই ঘটনার বর্ণনায় ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তুলে জানায়, ভূমধ্য সাগরে ন্যাটোর নৌ অভিযানে অংশ নেওয়ার উদ্দেশ্যে ফ্রান্সের নৌযান যাত্রা করছিল, কিন্তু পথিমধ্যে তুর্কি ফ্রিগেট খুব আক্রমণাত্মকভাবে এগিয়ে এসে সেই যাত্রায় ব্যাঘাত ঘটিয়েছে। এই আচরণে নিন্দা জানায় ফ্রান্স। খুব বিপজ্জনক কাজ করেছে আঙ্কারা। তবে ফ্রান্সের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে তুরস্ক। দেশটির এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেন, ফ্রান্সের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ফ্রান্স ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে সত্যিটা বলেনি। আমাদের রণতরী তাদের তাড়া করেছে বা আগ্রাসীভাবে তাদের দিকে এগিয়ে গেছে, এরকম অভিযোগের কোনো সত্যতা নেই।
আমাদের কাছে এ সম্পর্কিত প্রমাণাদি আছে। সেসব তথ্য ও কাগজপত্র আমরা ন্যাটোকে জমা দিয়েছি। ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ৪২টি কোম্পানি সহযোগিতামূলক চুক্তি সই করেছে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার গোপন প্রচেষ্টা চালিয়ে আসছে। লন্ডন থেকে প্রকাশিত আল কুস আল আরাবিয়া পত্রিকা থেকে এক প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের ৪২টি কোম্পানি ইসরায়েলের ২টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে এই ইস্যুকে ব্যবহার করে আমিরাত ইসরায়েলের সঙ্গে চুক্তি করল। পত্রিকাটি জানিয়েছে, ইসরায়েলের ইন্ডাস্ট্রি এবং রাফায়েল এই দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। আমিরাত দাবি করছে, করোনা ভাইরাসের মহামারী মোকাবেলার ক্ষেত্রে ইসরায়েলের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। ইসরায়েলের এই দুটি কোম্পানি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত এবং তারা ইসরায়েলকে সামরিক সরঞ্জাম এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। আরেকটু উন্নত জীবনের আশায় বাংলাদেশের অধীনে আসতে চায় ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া জেলার সীমান্তবর্তী 4টি গ্রাম। দীর্ঘদিন ধরে রাস্তা পাকা করা সহ অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ায় ভারত সরকারের উপর ক্ষোভ থেকে এমন প্রস্তাব দেন গ্রামগুলোর বাসিন্দারা। গত বুধবার এই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করে মণিপুর ভিত্তিক অনলাইন এপিএসজে রিভিউ অব আর্টস অ্যান্ড পলিটিক্স। ওই 4টি গ্রামের বাসিন্দাদের ক্ষোভের কথা প্রকাশিত হয় দেশটির প্রভাবশালী জাতীয় দৈনিক টাইম অফ ইন্ডিয়াতেও। সীমান্তবর্তী গ্রাম 4টি হল লেজারি, হুরয়, হিঙ্গারিয়া ও লাহালাইন। এগুলো মেঘালয়ের রাজধানী শিলং থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত। এই 4 গ্রামে বসবাস করেন প্রায় 5,000-এর মতো অধিবাসী। গ্রামবাসীদের অভিযোগ, বছরের পর বছর ধরে গ্রামের রাস্তাগুলো সংস্কারের অবহেলায় অযত্নে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাগুলো পাকা করার জন্য তারা ইতিমধ্যে বহুবার ভারত সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনোবারই সাড়া দেওয়া হয়নি। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান করেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। আফগানিস্তানে মার্কিন সেনা হত্যার জন্য তালেবানকে অর্থ যোগান দিচ্ছে রাশিয়া, এমন খবর প্রকাশ হওয়ার পর তিনি নিষেধাজ্ঞা আরোপের এই আহ্বান জানালেন। অবশ্য ন্যান্সি পেলোসির আহ্বানের আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত সোমবার জোরালোভাবে বলেছে যে তাদের সেনা হত্যা করার জন্য তালেবানকে রাশিয়া অর্থ যোগান দিচ্ছে বলে যে খবর বেরিয়েছে সে ব্যাপারে জোরালো কোনো প্রমাণ নেই। গালওয়ান ভ্যালিতে চীনের সেনাদের সঙ্গে সংঘাতে 20 ভারতীয় সেনা নিহতের ঘটনায় লাদাখে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। অন্যদিকে চীনের বিরুদ্ধে একের পর এক আন্তর্জাতিক স্তরে সমর্থন পেয়ে চলেছে ভারত। এই ইস্যুতে বেশিরভাগ রাষ্ট্রই ভারতের পাশে দাঁড়িয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। এবার সেই তালিকায় যোগ করা হলো জাপানের নাম। এর আগে 15 জুনের সংঘর্ষে ভারতের 20 সেনার মৃত্যুর পর প্রকাশ্যে শোক জ্ঞাপন করেছিল জাপান। জাতিসংঘে চীনের ভারত বিরোধী বিবৃতির বিরুদ্ধে সরব হয়েছিল আমেরিকা, জাপান। এবার শুক্রবার সরকারিভাবে বিবৃতি জারি করে লাদাখে চীনের আগ্রাসী ভূমিকায় নিন্দা করল সূর্যোদয়ের দেশটি। ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এমন কিছু না ঘটা উচিত যাতে ভারত ও চীনের মধ্যে বর্তমান স্থিতি অবস্থা পাল্টে যায়। একথার আগ বাড়িয়ে চীনের আগ্রাসী নীতিকেই আক্রমণ করেছে জাপান। ভারতের পাশে দাঁড়ালো তারা। পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সকল সদস্য পদত্যাগপত্র জমা দিলে তা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গ্রহণ করেন। এলিসি প্যালেসের সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রিসভার পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট ম্যাক্রন তার 5 বছর শাসনের শেষ 2 বছরে সবকিছু ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উদ্যোগে ভেনেজুয়েলাগামী ইরানের তেলবাহী 4টি ট্যাঙ্কার জব্দের পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট বৃহস্পতিবার। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা করেছে। এবার দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট বর্তমানে ভেনেজুয়েলাগামী ইরানের ট্যাঙ্কার বেল্লা, বেরিং, পন্ডি ও লুনা জব্দ করার আদেশ দিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই তেল রপ্তানির সঙ্গে আইআরজিসি জড়িত। যুক্তরাষ্ট্র এটিকে ফরেন টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করে।